আমন্ত্রণ করোনা নিউজলাইনের সাথে আছি শাহনাজ শারিয়ার। ৫ ফেব্রুয়ারির পরও করোনা টিকা নিতে নিবন্ধন কার্যক্রম চলবে, তবে হিসাব মেলানোর জন্যই রেজিস্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। আর ৭ তারিখের মধ্যেই উপজেলায় পৌঁছে যাবে করোনার টিকা, এসব জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিশিষ্ট ব্যক্তিরা টিকা নেবেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ১৩ জন। সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরু করতে এখন ব্যস্ত সময় পার করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা দিতে প্রস্তুত করা হচ্ছে ৭,০০০-এর বেশি দল। সঠিক প্রক্রিয়ায় টিকা দিতে দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের চলছে প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচিটাকে যেন সুন্দরভাবে আমরা তুলে আনতে পারি, কাজটা যাতে তুলতে পারি, এইটা বিষয়ে আমরা বেশি প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে টিম, প্রত্যেকটা টিমের সদস্য ৬ জন এবং প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে 2টো টিম থাকবে, একটি রিজার্ভ টিম থাকবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। ৫ ফেব্রুয়ারির পরেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে। ৫ তারিখের মধ্যে সময় বেঁধে দেয়া ওইভাবে হয় নাই, কেউ হয়তো বলেছেন, কিন্তু ঠিক ওরকম করে কোনো ঘোষণা আমরা দিইনি। আমাদের অধিদপ্তর থেকে তো এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমরা রেজিস্ট্রেশন ছাড়া কাউকে ভ্যাকসিন দিতে চাই না, কারণ হিসাব ঠিক থাকছে না। হিসাব ঠিক থাকবে না, আমি সেকেন্ড ডোজটা তাকে কিভাবে দিব, কিভাবে তাকে জানাবো? সে যদি আমাদের কাছে নিবন্ধিত না হয় তাহলে তো জানানো কোনো স্কোপ নেই। অধিদপ্তর বলছে, প্রথম ধাপে ৬০ লাখ ডোজ টিকা দেয়া হবে। ঢাকা শহরের সরকারি ৪৩টি হাসপাতালে ৩৫৪টি দল এই টিকা কার্যক্রম চালাবেন। প্রাথমিকভাবে প্রতিটি টিম প্রথম দিনই কাজ করতে শুরু করবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা নির্ভর করবে রেজিস্ট্রেশন এবং প্রতিটি হাসপাতালের প্রতিটি টিকাদান কেন্দ্রের জন্য যতজন রেজিস্ট্রেশন করবেন সে সংখ্যার উপর নির্ভর করবে আমার কর্মীরা, আমার চিকিৎসকরা, টিকাদান যারা করবেন এরা কিভাবে কাজ করবেন। যদি আমরা মনে করি যে দেখি যে না সেইভাবে আমাদের হচ্ছে না, তাহলে আমরা ওটাকে 2 ভাগ করে ফেলবো। 2 ভাগ করে, কারণ টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের 2টা দিতে হবে। তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরও 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেকেই টিকা গ্রহণ করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হচ্ছে একটি ভায়ালে যে পরিমাণ ভ্যাকসিন থাকবে সেটি দিয়ে 10 জনকে আমরা টিকা দিতে পারবো। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। করোনা নিউজলাইনে আজকে আমাদের আলোচনার বিষয় নতুন ভ্যাকসিন এবং ভ্যাকসিন বিমুখতা। এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন ডক্টর মসিউল আলম, ইমিউনোলজিস্ট। ডক্টর মসিউল আলম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন যে ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং যুক্তরাজ্যে কিন্তু সবার আগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই জনসংখ্যার কিছু একটা অংশের টিকা গ্রহণের প্রতি বিমুখতা আছে। বাংলাদেশেও কিন্তু এর বাইরে নয়, বাংলাদেশেও জনসংখ্যার কিছু অংশ টিকা গ্রহণে আগ্রহী নয়। তাদের এই টিকার প্রতি বিমুখতা কিভাবে দূর করা যায়? ধন্যবাদ। আসলে বিমুখতা দূর করার জন্য একটা প্রথম প্রক্রিয়া হচ্ছে যে টু এডুকেট পিপল, মানুষকে তথ্য দেওয়া, এবং সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে যারা বেসিক্যালি মূলত পাবলিক হেলথে যারা জড়িত আছেন তাদের একটা ভূমিকা রাখার সুযোগ আছে, তাদের একটা ভূমিকা রাখা দরকার। সেই সাথে হচ্ছে বাংলাদেশের, আমি বাংলাদেশের প্রেক্ষিতেই বলছি যেহেতু খবরটা বাংলাদেশে যারা ডাক্তার আছেন, এবং কারণ ডাক্তারদের কথা মানুষ শুনে, খুব ডাক্তারদের উপর মানুষের অনেক আস্থা, এবং আরেকটা হচ্ছে যারা ধর্মীয় ভাবে যারা মানুষের নেতৃত্ব পর্যায়ে আছেন, ইমাম হতে পারেন, মৌলভী হতে পারেন, তাদেরকে দিয়ে কিন্তু মানুষকে একটু এনকারেজ করা যেতে পারে, ইন্সপায়ার করা যেতে পারে যে এটা ভালো, এটা মঙ্গল। সুতরাং যেভাবে মানুষকে আস্থা আনা যায় টিকার ব্যাপারে, জিনিসটা হচ্ছে কি মানুষের টিকার যারা নিতে চাচ্ছে না তাদের একটা অনাস্থা আছে, সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য যারা যারা নিযুক্ত হতে পারে, এবং বিজ্ঞানী যারা বাংলাদেশের বিজ্ঞানী শিক্ষক, তাদের মাধ্যমেও কিন্তু মানুষের মাঝে এই প্রচারটা করা যায়, এটা আমার ধারণা। জি, আরেকটি গবেষণা নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে দ্য ল্যান্সেটে রাশিয়ান গবেষকরা লিখেছেন যে করোনা ভাইরাস প্রতিরোধে স্পুটনিক ভি 91.6% কার্যকর। তারা এমনটি দাবি করছেন এবং এও বলছেন যে করোনার উপসর্গে থাকা 60 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কার্যকারিতা 91.8%। এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাই।
আসলে স্পুটনিক যে ভ্যাকসিনটা এটা সম্পর্কে আহ, তথ্য আমাদের একেবারে পুরোপুরি যে এসছে তা নয়। তো আমরা যতটুকু খবরে জানতে পেরেছি প্রকাশিত মানে পাবলিশড পেপারে, সেটা হলো যে এদের কার্যকারিতা তারা পেয়েছে এবং তারা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, যেখানে আমি সর্বশেষ যেটা পড়লাম 22,000 বা তার থেকে বেশি মানুষের উপর তারা পরীক্ষা জি। করেছে। হুম। এবং সেই প্রেক্ষিতে তারা বলছে যে এই রেজাল্ট গুলা তারা পেয়েছে, যে এফিকেসি। আম, এখন আম, একটা জিনিস বলে রাখা দরকার, যারা শ্রোতা দর্শক যারা দেখছেন, যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালেরই, সেটা যে কোনো দেশেই হোক না কেন, তার সমস্ত তথ্য কিন্তু একটা আন্তর্জাতিক ডেটাবেস আছে, সেখানে কিন্তু দেওয়া হয়। তো এখানে কোনো গোপনীয়তার কোনো বিষয় নেই। অনেকে হয়তো যে আশঙ্কা করে যে এটা কোথায় করছে, কিভাবে করছে, এটার মধ্যে কোনো রহস্য আছে কিনা। আসলে রহস্য রেখে কিন্তু কোনো ক্লিনিক্যাল ট্রায়াল করার কোনো স্কোপ নেই, কোনো সুবিধা নেই, সুযোগ নেই। সুতরাং এগুলো অবশ্যই পাবলিক অ্যাক্সেস পাওয়ার মতো করে কিন্তু এগুলো তৈরি করা হয় এবং সেই ডেটাবেসে দেওয়া হয়। স্পুটনিকের ব্যাপারে যেহেতু স্পুটনিকের প্রসঙ্গটা এসছে, অন্য ভ্যাকসিন গুলো অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড, তারপরে ফাইজারের ভ্যাকসিন, তারপরে আরো যে ভ্যাকসিন গুলো এসছে, বায়োএনটেকের এসছে, এগুলোরও যেভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং যে সাইড এফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলা তারা দাখিল করেছে, বা কোনো মৃত্যু হয়েছে কিনা বা হয়নি, অথবা কতটা পার্সেন্ট, কত শতাংশ কার্যকারিতা, স্পুটনিকের ব্যাপারেও কিন্তু সেই ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এখনো যেহেতু এটা সমাপ্ত হয়নি, সেজন্য হয়তো পরিপূর্ণভাবে এটাকে অনুমোদন দেওয়ার মতো সেই পর্যায়টা এখনো আসেনি, কিন্তু কাছাকাছি হয়তো এসছে। তো আমার ধারণা, আমি যতটুকু পড়েছি আর কি এটা রিপোর্ট সম্পর্কে, হয়তো এটাতে ভরসা রাখা যেতে পারে। জি, তারা কিন্তু বলছেন যে তৃতীয় পর্যায়ের অন্তর্বর্তীকালীন ট্রায়ালের উপর ভিত্তি করেই তারা এই তথ্যটি দিচ্ছেন। সেটাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দ্য লান্সেট যে পত্রিকা, ম্যাগাজিন, ব্রিটিশ জার্নাল, সাময়িকী। এটাতে হ্যাঁ, সাময়িকী, এখানে কিন্তু তাদের এই তথ্যটা প্রকাশ করা হয়েছে। তো লান্সেটকে বিশ্বব্যাপী খুব আস্থাশীল একটা জার্নাল হিসেবে, সাময়িকী হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এরা কোনো গরমিল আছে, বা সহজ বাংলায় বলি যে কোনো গোজামিল আছে, এরকম কোনো তথ্য কিন্তু তারা সাধারণত প্রকাশ করে না। সুতরাং রাশিয়ান হোক বা চাইনিজ হোক বা ব্রিটিশ হোক বা আমেরিকান হোক, এগুলা যদি এরকম একটা স্ক্রুটিনির ভিতর দিয়ে এবং এরকম একটা মানসম্মত পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে এবং মানসম্মত পত্রিকাতে যদি রিপোর্টটা যদি প্রকাশিত হয়, তাহলে আমরা আস্থা রাখতে পারি। এবং সেই সূত্রে হয়তো বলা যায় যে স্পুটনিক মানে রাশিয়ান ভ্যাকসিনটার যে তথ্য তারা প্রকাশ করেছে, এটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এটা আমাদের আরেকটা ভ্যাকসিন হতে পারে। জি, ডক্টর মসিউল আলম, আরও কথা হবে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আপনার সাথে। এই মুহূর্তে যেতে হচ্ছে বিরতিতে, করোনা নিউজলাইনে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ, করোনা নিউজলাইনে কথা বলছিলাম ডক্টর মসিউল আলমের সাথে। এই পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাই, যে আপনি বলছিলেন কিভাবে টিকা গ্রহণে মানুষকে উৎসাহিত করা যায়। এখন যেটি জানতে চাচ্ছি যে টিকা গ্রহণের প্রতি মানুষের কেন এত অনীহা, কেন এত বিমুখতা? অনেকগুলো তো কারণ থাকতে পারে, তবে আমি 4টা কারণ দেখতে পাই আর কি আমার অ্যাসেসমেন্টে। একটা হচ্ছে, আমি বাংলাদেশিদের কথা বলছি। একটা হচ্ছে যে যারা একেবারে বিজ্ঞানে বিশ্বাস করেন না। তো বিজ্ঞানে বিশ্বাস না করলে তাহলে রোগের কারণ কি, রোগ সংক্রমণ কেন হয়, আবার রোগের প্রতিকার বা প্রতিষেধক কিভাবে হবে, তারা তো সেটাতে বিশ্বাস করবেন না। 2 নম্বর হচ্ছে যারা বিশ্বাস করেন, রোগেও বিশ্বাস করেন, ওষুধেও বিশ্বাস করেন, ভ্যাকসিনেও বিশ্বাস করেন, কিন্তু তারা ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খুব চিন্তিত, যে এটা দিলে কি আরো বেশি ক্ষতি হবে বা মারা যেতে পারি কিনা, এই ধরনের। সেই চিন্তাটাও অমূলক নয়। তবে সেটা দেখতে হবে যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কি রিপোর্ট আছে। 3 নাম্বার হচ্ছে, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে অনেকে মনে করছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটা আমরা নেব না, কারণ এটা ইন্ডিয়াতে তৈরি। তো মানে এটা যদিও এটা যুক্তরাজ্যের ভ্যাকসিন, কিন্তু তাদের ধারণা হচ্ছে এটা যুক্তরাজ্য বানাচ্ছে না, এটা ইন্ডিয়া থেকে হয়ে আসছে। সুতরাং এটা কি মানসম্মত হবে কিনা। তো
তো এটা নিয়ে তাদের একটা সংশয় আছে যে অ্যাস্ট্রাজেনেকা যেহেতু ইন্ডিয়ান অ্যাস্ট্রাজেনেকা, যে এটা আসলে ইন্ডিয়ার প্রোডাক্ট, এটা যুক্তরাজ্যের প্রোডাক্ট। তো এই একটা সংশয় কাজ করছে। আর চতুর্থ, সর্বশেষ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটু এটা একেবারে অমূলক নয়, এরকম চিন্তা করার কারণ এসছে। সেটা হচ্ছে যারা মনে করেন যে এই ভ্যাকসিন দেওয়ার মধ্যে একটা কনস্পিরেসি থিওরি আছে, ষড়যন্ত্র আছে, অর্থাৎ পশ্চিমা দেশের এরা কোনো সেন্সর বা কোনো একটা ট্যাগ বা কিছু একটা ঢুকিয়ে দিল মানুষকে আমাদের গতিবিধি সবকিছু করে স্পাইং করার জন্য। তো এই ধরনের একটা চিন্তা ভাবনা অনেকে আছে যে একটা কনস্পিরেসি থিওরি। তো এইগুলোর কারণে অনেকে হয়তো ভ্যাকসিন বিমুখ হয়ে আছে, মনে করছে যে না দিয়ে বরঞ্চ ভালো আছি। তো এগুলো যদি খণ্ডন করা যায়, এগুলো যদি মানুষকে বোঝানো যায় যে এগুলা ঠিক না বা এগুলা কেন ঠিক না সেটাও বুঝাতে হবে মানুষকে, বলে দিলে তো হবে না। তাহলে আমার মনে হচ্ছে যারা দিতে চাচ্ছেন না তাদেরকে হয়তো আবার ফিরিয়ে আনা যেতে পারে। জি, আমি আরেকটি ব্যাপার যুক্ত করতে চাই। এক ধরনের মিথ কিন্তু বিদ্যমান আছে যে করোনা রোগটি আসলে শহরের রোগ, গ্রামাঞ্চলের রোগ না, সুতরাং গ্রামের মানুষ কিন্তু এই জন্য টিকা নিতে চাচ্ছে না। যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা বয়স্কদের ক্ষেত্রে খুব বেশি কার্যকর নয় বলে দাবি করছে জার্মান গণমাধ্যম, এটি নিয়ে জানতে চাই। এটা অনেক টেকনিক্যাল প্রশ্ন। আমাকে স্বীকার করতে হবে যে আমি যেহেতু একেবারে পুরোপুরি ভ্যাকসিন বিশেষজ্ঞ নই মানে হচ্ছে আমি যেহেতু প্রত্যেকটা, এখন তো এই পর্যন্ত 3-4টা ভ্যাকসিন এসছে এবং প্রত্যেকটা এক এক ধরনের প্রক্রিয়ায় কাজ করে ভ্যাকসিন গুলো। কোনোটা আরএনএ দিচ্ছে, কোনোটা স্পাইক প্রোটিনটাকেই দিচ্ছে। তো এখন কোনটার কি মেকানিজমে পরীক্ষা হয়েছে বা কি তারা রিপোর্ট পেয়েছে সেটা সূক্ষ্ম তথ্য যেহেতু আমার কাছে নেই, এই জন্য কি কারণে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের ভ্যাকসিনটা বয়স্কদের মধ্যে কিছুটা কম কাজ করছে যে করছে না তা কিন্তু নয়, যে কিছুটা কম কাজ করছে বা এফিকেসি কম কেন, সেটা একদম সঠিক কারণটা বলা মুশকিল হবে আমার পক্ষে, যেহেতু আমি একদম বৃত্তান্ত জানি না। তবে এটা বলতে পারি যে এক একটা ভ্যাকসিনের যেহেতু প্রক্রিয়া মানে কি দিয়ে মানুষকে স্টিমুলেট করা হচ্ছে, কি দিয়ে তাকে ইমিউন সিস্টেমটাকে মানে সক্রিয় করা হচ্ছে, সেটা যেহেতু প্রক্রিয়া এক এক রকম, বয়স ভেদে কিন্তু মানুষের ইমিউন সিস্টেমের রেসপন্স যেটাকে আমরা বলি যে সেটা কিভাবে কাজ করবে, বয়স ভেদে কিন্তু এবং নারী পুরুষ ভেদেও কিন্তু এটার ভিন্নতা আছে। তো স্বাভাবিকভাবেই বয়স্ক মানুষ আর যার 50 বছর বয়স আর যার 18 বছর বয়স বা 10 বছর বয়স, তাদের প্রত্যেকেরই মধ্যে কিন্তু এটার এই যে রেসপন্স, এটার মধ্যে ভিন্নতা থাকবেই। তো সেই কারণে হয়তো দেখা যাবে একটা ভ্যাকসিন হয়তো বয়স্কদের মাঝে বেশি কাজ করছে আর একটা অল্প বয়স্কদের মাঝে কাজ করছে। আবার কিছু ভ্যাকসিন, যেমন আমি শুনেছি ফাইজার ভ্যাকসিনটা অল্প বয়স্কদেরকে দেওয়া। ডক্টর মসিউল আলম, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে অবশ্যই কথা হবে আপনার সাথে, যেটি হচ্ছে আরেকটি বিরতিতে। করোনা নিউজিল্যান্ডে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আবার আমন্ত্রণ করোনা নিউজিল্যান্ডে কথা বলছিলাম ডক্টর মসিউল আলমের সাথে। আপনি বলছিলেন যে কেন বিভিন্ন বয়সের মানুষের দেহে বিভিন্ন ভ্যাকসিন মাত্রাভেদে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, আরেকটু যদি বলতেন। হ্যাঁ, এই ব্যাপারটার সাথে আবার আরেকটা ব্যাপারও জড়িত, অর্থাৎ কারো বয়স নির্বিশেষে বা ব্যক্তি বিশেষে কারো ক্ষেত্রে ইমিউন সিস্টেম কাজ করছে খুব ভালো, অর্থাৎ ভ্যাকসিনটা কার্যকর হচ্ছে বেশি। আবার কারো ক্ষেত্রে যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা যেটা বলি, এটার অপর পিঠে কিন্তু আছে, মানে কার্যকর না হওয়ার অপর পিঠেই আছে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া। এখন এটার কারণটা বলতে গেলে একটু যদি ছোট করে বলি, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম যখন কার্যকর হয় অর্থাৎ রোগ প্রতিরোধ ঘটায়, এটা বিশেষ একটা সেলের বা একটা কোষের জন্য হয় না। ইমিউন সিস্টেমের মধ্যে অনেকগুলো সেল আছে বিভিন্ন ধরনের। আমরা এগুলাকে টেকনিক্যালি যদি বলি টি সেল, বি সেল, এনকে সেল, তো এরকম আরো বহুবিধ কঠিন নাম আছে। মোট কথা অনেকজন মিলে কাজটা করে আর কি। তো বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এই এক এক ধরনের কোষের কার্যকারিতা কমে বা বাড়ে। তো বয়স্ক মানুষদের মধ্যে হয়তো দেখা যেতে পারে যে বিশেষ এক শ্রেণীর কোষ হয়তো সেটা একটু অকর্মক্ষম হয়ে গেছে, এবং হয়তো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা যে কোষটাকে উদ্দীপ্ত করার কথা
সেটা হয়তো বয়স্ক মানুষদের মধ্যে হয়তো জি, এই বিষয়ে যদি আপনার সাথে আরো বিস্তারিত কথা বলা যেত অবশ্যই ভালো লাগতো। ডক্টর মসিউল আলম, এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, অবশ্যই সময় স্বল্পতার কারণে। নতুন ভ্যাকসিন এবং ভ্যাকসিন বিমুখতা নিয়ে কথা বলছিলাম, ডক্টর মসিউল আলমের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাজ্য থেকে। এই ছিল আজকের করোনা নিউজলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।